আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে ব্যাংক সমন্বয় বিবরণী এর উপরে ক্লাস নিব। তোমরা জানো আমরা গত ক্লাসগুলোতে একতরফা দাখিলা পদ্ধতির উপরে ক্লাস নিয়ে আসছিলাম। আর তোমরা এও জানো যে তোমাদের আগামী সপ্তাহ থেকে একাদশের সিটি পরীক্ষা শুরু হবে, অর্থাৎ সিটি 2 শুরু হবে। আর সিটি 2 এর সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 3 এবং 4, অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী এবং রেওয়া মিল। যেহেতু তোমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে দীর্ঘদিন আগে ক্লাস নেওয়া হয়েছে আর সামনে তোমাদেরকে আগামী সপ্তাহ থেকে পরীক্ষায় বসতে হবে, কাজেই আমি চাচ্ছি পরীক্ষা দেওয়ার আগে তোমাদেরকে অন্তত একটি ক্লাস এই চ্যাপ্টারের উপরে রিভিউ নেওয়ার জন্য, যাতে তোমাদের এই বিষয়গুলো আবার স্মরণ হয়ে যায়। কারণ দীর্ঘদিন একটি বিষয় আলোচনা না করার কারণে সেই বিষয়গুলা মাথা থেকে আস্তে আস্তে ডিলিট হয়ে যায়, চলে যায়, আমাদের ধারণাগুলা অস্বচ্ছ হয়ে যায়। এই জন্য পরীক্ষার আগে যদি আমি আবার একটি ক্লাস এই চ্যাপ্টারের উপরে রিভিউ নেই, তোমাদের আগের বিষয়গুলো আবার স্মরণ হবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ হবে। আর আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস বা বই কিন্তু প্রায় শেষ। আমি 10ম চ্যাপ্টার অর্থাৎ শেষ চ্যাপ্টার পড়াচ্ছিলাম। নাসির স্যারও শেষ চ্যাপ্টার অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী পড়াচ্ছিল। কাজেই আমাদের সিলেবাস অনেক দূর আমরা এগিয়ে গেছি। কাজেই আমি চিন্তা করলাম তোমাদের যদি আমরা একটা রিভিউ ক্লাস নেই, তোমরা বেশি উপকৃত হবা। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়ে আমরা কি পড়েছিলাম? আমরা প্রথমে একটু প্রাথমিক ধারণা, প্রাথমিক আলোচনা করে নিই, তারপরে আমরা একটা অঙ্ক সলিউশন করে দেখাবো, যাতে তোমাদের পুরা চ্যাপ্টার সম্পর্কে একটি আবার ধারণা চলে আসে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী এটা হচ্ছে যে আমরা উদাহরণ দিয়েছিলাম যখন ক্লাস নিয়েছিলাম। মনে করো আমরা প্রাইম ব্যাংকে জুন মাসের 1 তারিখে আমরা প্রাইম ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করলাম এবং আমরা জমা দিলাম 5,000 টাকা। তাহলে জুন মাসের 1 তারিখে আমরা 5,000 টাকা জমা দিয়ে একটি হিসাব চালু করলাম, শুরু করলাম, ওপেন করলাম। এরপর জুন মাসের 10 তারিখে আরো জমা দিলাম 3,000 টাকা। জুন মাসের 25 তারিখে উত্তোলন করলাম 2,000 টাকা। এখন জুন মাসের 30 তারিখে আমার ব্যালেন্স কত? আমরা খুব সংক্ষেপে একটা উদাহরণ এখানে উপস্থাপন করতেছি। আমাদের 5,000 এবং 3,000 মোট 8,000 টাকা জমা আর 2,000 টাকা আমাদের উত্তোলন। কাজেই আমাদের ব্যালেন্স বা উদ্বৃত্ত থাকার কথা হচ্ছে 6,000 টাকা। এখন আমাদের হিসাব অনুযায়ী আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স থাকার কথা 6,000। আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট উত্তোলন করলাম জুন মাসের 30 তারিখ অর্থাৎ বছর শেষে। আমরা দেখলাম ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যালেন্স আছে মনে করো 6,010 টাকা, অথবা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আমার ব্যালেন্স আছে 5,980 টাকা। অর্থাৎ আমার স্বাভাবিক হিসাব অনুযায়ী ব্যালেন্স থাকার কথা 6,000, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে আমার ব্যালেন্স আছে হয় এর চেয়ে কিছু কম অথবা এর চেয়ে কিছু
বেশি, এরকম হইতে পারে। এখন যদি এরকম হয় যে আমার হিসাবে যে ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স ভিন্ন, অর্থাৎ এর যে কম অথবা বেশি আছে, তাহলে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী কেন কম বা বেশি আছে সেই কারণগুলো আইডেন্টিফাই করার জন্য এবং দুইটা ব্যালেন্স সমন্বয় করার জন্য যেই বিবরণী আমরা তৈরি করি সেই বিবরণীকে আমরা বলি ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আচ্ছা, এখন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা কিভাবে করি, কিভাবে তৈরি করি? তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী করার দুইটা পদ্ধতি রয়েছে। এক নাম্বার হচ্ছে একক জের সংশোধন পদ্ধতি, আরেকটা হচ্ছে দ্বৈত জের সংশোধন পদ্ধতি। তাহলে একক জের সংশোধন পদ্ধতি এবং দ্বৈত জের সংশোধন পদ্ধতিতে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে পারি। এই বিষয়গুলো আমরা আগেও আলোচনা করেছি এবং এই বিষয়ে আমরা অঙ্ক সমাধান করেছি। তাহলে একক জের সংশোধন পদ্ধতি এটাকে বলে আবার সনাতন পদ্ধতি, আর দ্বৈত জের সংশোধন পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি। এখন একক জের সংশোধন পদ্ধতিতে আমরা কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি এবং দ্বৈত জের সংশোধন পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা তৈরি করি, এই দুইটা পদ্ধতি আমরা আজকের ক্লাসে আবার অঙ্ক করে তোমাদেরকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যেহেতু রিভিউ ক্লাস, আর একটা ক্লাসে আমাদের পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা রিভিউ দিতে হবে, এই জন্য আমরা আর দীর্ঘ আলোচনা যাচ্ছি না। আমরা একক জের সংশোধন পদ্ধতিতে একটি অঙ্ক দেখব, এরপর দ্বৈত জের সংশোধন পদ্ধতিতে একটি অঙ্ক অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী দেখব। পরের স্লাইড। তাহলে আমরা স্লাইডে একটা অঙ্ক দেখি। এখানে দেখো 2016 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব তমাল মির্জা নিম্নোক্ত তথ্য প্রদান করেছেন। নগদান বহি অনুসারে জমা 400 টাকা, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক এর জন্য কোনো রেকর্ড করেনি 5200 টাকা। 3 নম্বর 300 টাকা, 600 টাকা, 350 টাকা এবং 400 টাকা মূল্যের 4 খানা বিল ব্যাংক আদায় করেছিল কিন্তু এর জন্য নগদান বইতে কোনো দাখিলা লেখা হয়নি। 4 নম্বর তথ্য, 700 টাকার একখানা বিল পূর্বে 685 টাকায় বাট্টা করা হয়েছিল কিন্তু তা প্রত্যাখ্যাত হয়েছিল এবং ব্যাংক তার হিসাবে ডেবিট করেছিল কিন্তু নগদান বইতে কোনো দাখিলা লেখা হয়নি। 500 টাকার এখানে চেক নগদান বইতে 2 বার ডেবিট করা হয়েছিল। 6 একজন পাওনাদারকে 1000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে যা 5 জানুয়ারি 2012 তারিখে ব্যাংকে উপস্থাপন করা হয়েছিল। 7 ব্যাংক জমাতিরিক্তের সুদ 100 টাকা এবং ব্যাংক চার্জ 50 টাকা নগদান বইতে লেখা হয়নি। আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে 1 নম্বর আছে লেনদেন নং 2, 4, 5 এবং 6 এর জাবেদা দেখাও। খ নাম্বার হচ্ছে নগদান বহি মোতাবেক ব্যাংকে জমা নিয়ে একটি সমন্বয় বিবরণী তৈরি করো। আর গ নাম্বার হচ্ছে ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমাতিরিক্ত নিয়ে একটি সমন্বয় বিবরণী তৈরি করো। যেহেতু আমরা আজকে একটি ক্লাসে পুরো চ্যাপ্টারের রিভিউ দেব, অর্থাৎ আমরা আজকের ক্লাসে একক জের সংশোধন পদ্ধতিতে তোমাদের একটি ব্যাংক সমন্বয় বিবরণী দেখিয়ে দিব আর দ্বৈত জের সংশোধন পদ্ধতিতেও একটি ব্যাংক সমন্বয় বিবরণী দেখিয়ে দিব। কাজেই এখান থেকে আমরা সবগুলা রিকোয়ারমেন্ট করব না, এখান থেকে শুধুমাত্র খ নাম্বার রিকোয়ারমেন্ট নগদান বহি মোতাবেক ব্যাংক জমা নিয়ে একটি সমন্বয় বিবরণী তৈরি করো। অর্থাৎ আমরা জানি যে দ্বৈত জের সংশোধন পদ্ধতিতে যদি আমরা সমন্বয় বিবরণী করি
তাহলে দুইটা জের দেওয়া থাকবে, নগদান বই মোতাবেক আমার নগদান বইয়ের ব্যালেন্স এবং ব্যাংক বিবরণী অনুযায়ী আমার ব্যাংকের ব্যালেন্স। তাহলে দুইটা ব্যালেন্স দেওয়া থাকে, দুইটা ব্যালেন্স নিয়ে আমরা সমন্বয় বিবরণী তৈরি করি। আর একক জের সংশোধন পদ্ধতিতে একটা ব্যালেন্স আমাকে দেওয়া থাকবে আর একটা ব্যালেন্স আমাকে বের করতে হবে। তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমা নিয়ে আমাদের সমন্বয় বিবরণী যদি আমরা করি, তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী বা ব্যাংক অনুযায়ী ব্যাংকের হিসাব অনুযায়ী আমাদের ব্যালেন্স কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সৃজনশীল উদাহরণ 16 তোমাদের যে রেকমেন্ডেড বই দীপক স্যারের মিলেনিয়াম পাবলিকেশনের, এখানে 16 নম্বর সৃজনশীল উদাহরণ এখান থেকে আমরা করাচ্ছি, যাতে তোমরা প্রয়োজনে বই থেকেও সাহায্য নিতে পারো এবং পরবর্তীতে দেখতে পারো বা ক্লাস টাইমেও ইচ্ছা করলে তোমরা বইয়ের সাহায্য নিতে পারো। তাহলে 16 নম্বর অনুশীলনীতে আমরা খ নাম্বার রিকোয়ারমেন্ট নগদান বই মোতাবেক আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব। বিবরণ টাকা উপরে জনাব তমাল মির্জা ব্যাংক সমন্বয় বিবরণী ডিসেম্বর 2016। প্রথমে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, দেয়া আছে 400 টাকা। তাহলে আমরা প্রাথমিক কাজগুলো করে নিলাম, যে উপরে আমাদেরকে হেডিং লিখতে হয়, হেডিংটা সহ দেখান, এখন হেডিংটা সহ দেখান। উপরে আমাদেরকে হেডিং লিখতে হয় জনাব তমাল মির্জা ব্যাংক সমন্বয় বিবরণী 31 ডিসেম্বর 2016। এরপর যেহেতু আমাদের একক জের সংশোধন পদ্ধতিতে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব, তাহলে একক জের আমাদের দেয়া আছে, অর্থাৎ যেই জের অনুযায়ী করতে বলছে আমাদের খ নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে নগদান বহি মোতাবেক ব্যাংক জমা নিয়ে একটি সমন্বয় বিবরণী তৈরি। তাহলে নগদান বই মোতাবেক আমাদের ব্যাংক জমা কত দেয়া আছে? 1 নম্বরে আমাদের দেয়া ছিল নগদান বই অনুসারে জমা 400 টাকা। তাহলে এইটুকু আমরা লিখে নিলাম, নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা হচ্ছে 400। এখন আমাদের যে আমরা সমন্বয় বিবরণী করব, কি করতে যাচ্ছি বা কি করতে চাচ্ছি সেটা আমাদেরকে কিন্তু প্রথমেই ক্লিয়ার ধারণা নিয়ে রাখতে হবে এবং এইটাকে আমাদের ফোকাস রাখতে হবে যে আমরা কি চাই, কি করতে চাই, আমাদের টার্গেট কি। টার্গেট হচ্ছে আমাদের এখানে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা 400 টাকা, এটা আমাদের হাতে আছে বা আমাদের জানা আছে। আমাদের প্রতিষ্ঠানের নিজেদের হিসাব অনুযায়ী আমরা যে নগদান বই রাখি, সেই নগদান বইয়ের হিসাব অনুযায়ী আমাদের ব্যাংকে জমা আছে 400 টাকা। এখন আমরা ব্যাংকের হিসাব অনুযায়ী, ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যাংকে জমা কত টাকা আছে সেইটা আমরা বের করতে চাই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ব্যাংকের বইয়ে, ব্যাংকের স্টেটমেন্টে আমাদের জমা কত সেইটা আমাদের নির্ণয় করা।
তাহলে এইটাকে আমাদের সামনে রেখে মাথায় রেখে আমাদের এখন সমন্বয় করতে হবে। তো ব্যাংকের বইয়ের ব্যাংকের হিসাবে ব্যাংকে জমা কত সেটা রাখার জন্য, সেটা জানার জন্য আমাদের যেভাবে সমন্বয় করা প্রয়োজন সেইভাবে সমন্বয় করব। তাহলে কি কি বিষয় সমন্বয় করব সেইগুলা আমরা দেখি। তাহলে স্লাইডে 2 নম্বরে আমাদের দেয়া আছে, দেখো চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক এর জন্য কোনো রেকর্ড করেনি। তাহলে চেক জমা দেওয়া হয়েছে, কারা চেক জমা দিয়েছে? আমরা প্রতিষ্ঠান, অর্থাৎ তমাল মির্জা। তমাল মির্জা সে ব্যাংকে চেক জমা দিছে কিন্তু ব্যাংক এর জন্য কোনো রেকর্ড করেনি। তাহলে ব্যাংক, আমরা তমাল মির্জা যখন ব্যাংকে চেক জমা দিল তখনই তার নগদান বইয়ে সেই চেকের টাকা সে রেকর্ড করছে, অর্থাৎ সে ব্যাংকের ঘরে চেকের টাকা দ্বারা 5,200 টাকা বৃদ্ধি করে দিয়েছে, যোগ করে দিয়েছে। তাহলে নগদান বইয়ে এটা যোগ হয়ে গেছে কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো যোগ হয় নাই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ব্যাংক বিবরণীতে কত টাকা ব্যালেন্স সেটা বের করা। তার মানে আমাদের নগদান বইতে 5,200 টাকা ব্যালেন্স বেশি আছে, ব্যাংকের স্টেটমেন্টে 5,200 টাকা কম আছে, কারণ আমাদের বইয়ে যোগ করা হয়েছে, ব্যাংকে এখনো যোগ করা হয় নাই। তাহলে যেহেতু আমরা ব্যাংকের বিবরণীর স্টেটমেন্টের সাথে মিলাইতে চাই, তাহলে আমরা যেহেতু যোগ করে দিছি, এখন যদি আমি আবার বিয়োগ করে দেই তাহলে আমার ব্যাংকের বিবরণীর সাথে আমার ব্যালেন্স মিলে যাবে। তার মানে এই সমন্বয়ের সাথে আমার কিছু বিষয় যোগ করতে হবে আর কিছু বিষয় বিয়োগ করতে হবে। তাহলে আমরা যেই চেকটা ব্যাংকে জমা দিছি এখনো ব্যাংকে রেকর্ড করা হয়নি, লিপিবদ্ধ করা হয়নি, কিন্তু আমরা লিপিবদ্ধ করে দিয়েছিলাম, সেটা আমরা বিয়োগ করে দেব। জমাকৃত চেক, জমাকৃত চেক যা ব্যাংকে হিসাবভুক্ত হয়নি, আমাদের এটা ছিল 2 নম্বরে। এটা আমরা 5,200 টাকা আমাদের নগদান বই থেকে বিয়োগ করে দিলাম, কারণ নগদান বই আমরা যোগ করছিলাম, ব্যাংকে এখনো যোগ করা হয়নি। তাহলে নগদান বইয়ে বেশি আছে, ব্যাংকে কম আছে, তাহলে ব্যাংকের সাথে মিলাইতে আমরা নগদান বই থেকে আবার বাদ দিয়ে দিলাম মিলানোর জন্য। আমরা কিন্তু স্টেটমেন্টটা শুধু মিলানোর জন্য করতেছি, এটা কিন্তু আসলেই বাদ দিতেছি না। অ্যাকচুয়ালি আমাদের যোগ করা বাদ দেওয়া এইগুলো আমরা যদি করতে চাই অ্যাকচুয়ালি, তাহলে আমাদেরকে জাবেদা দিতে হবে, জাবেদা দিয়ে তারপরে যোগ বিয়োগ করতে হবে। কিন্তু এই সাধারণ যোগ বিয়োগ অর্থাৎ ম্যাথমেটিক্যাল যোগ বিয়োগের মাধ্যমে কিন্তু আমরা হিসাব বিজ্ঞানে কোনো কিছু বাড়াই না অথবা কমাই না, শুধু এটা আলাদা একটা রাফ স্টেটমেন্ট করতেছি। তারপর 3 নম্বর আমাদের দেয়া ছিল 300 টাকা, 600 টাকা, 350 টাকা, 400 টাকা মূল্যের 4খানা বিল ব্যাংক আদায় করেছিল, কিন্তু এর জন্য নগদান বইতে কোনো দাখিলা লেখা হয়নি। তাহলে ব্যাংক 300, 600 অর্থাৎ 4টা চেক, 4টা বিল আদায় করছে ব্যাংক, এবং ব্যাংক আদায় করার পরে কি করছে, ব্যাংক যোগ করে দিছে, ব্যাংকের হিসাবে যোগ করে দিছে, কিন্তু এইগুলো এখনো নগদান বইয়ে যোগ করা হয়নি। তাহলে যেহেতু আমাদের টার্গেট হলো ব্যাংকের ব্যালেন্স জানা, তাহলে ব্যাংকে যে বিষয়গুলো যোগ করছে আমরা এখনো যোগ করি নাই, এইগুলো যদি আমরা যোগ করে দিই আমাদের বইয়ে, তাহলে কিন্তু ব্যাংকের সাথে আমাদের ব্যালেন্সটা মিলে যাবে। এই জন্য আমাদের এখন আমাদের ব্যালেন্সের সাথে এই বিষয়গুলো যোগ করে দিব, যেহেতু ব্যাংক যোগ করছে। তাহলে আদায়কৃত বিল, হচ্ছে 300, 600, 350, 300, 600, 350 এবং 400। তাহলে মোট 3, 6, 9, 3, 12, 16, 1650 টাকা।
তাহলে 1650 টাকা ব্যাংক আদায় করছে এবং ব্যাংকের হিসাবে জমা করে দিছে। আমরা নগদান বইয়ে এখনো জমা করি নাই, এই জন্য আমরা নগদান বইয়ে আবার জমা করে দিলাম, যোগ করে দিলাম, যাতে ব্যাংকের ব্যালেন্সের সাথে আমাদের ব্যালেন্স মিলে যায়। তারপর 4 নম্বরে 700 টাকার একখানা বিল পূর্বে 685 টাকায় বাট্টা করা হয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যাত হয়েছিল এবং ব্যাংক তার হিসাবে ডেবিট করেছিল, কিন্তু নগদান বইতে কোনো দাখিলা লেখা হয়নি। তাহলে এখানে একটু ঘটনাটা আর একটু পরিষ্কারভাবে বুঝতে হবে আমাদের লেখার আগে। 700 টাকার একটা বিল আমরা 685 টাকায় ব্যাংকে বাট্টা করছিলাম, অর্থাৎ আমরা কোনো পাওনাদারের কাছে 700 টাকা পাই, সে আমাদেরকে একটা বিল দিল। তো এই বিলটা আমরা কি করছি, আমাদের ব্যাংকে বাট্টা করছি, অর্থাৎ আমরা ব্যাংকে এই বিলটা জমা দিছি আর তারা আমাদেরকে 685 টাকা আমাদেরকে তাৎক্ষণিকভাবে দিয়ে দিছে। আর বিল যখন মেয়াদ পূর্ণ হবে তখন ব্যাংক কি করবে, ব্যাংক আমাদের পাওনাদারের কাছ থেকে বিলের টাকা আদায় করবে। তাহলে ব্যাংক আগে আমাকে 685 টাকা দিছে আর ব্যাংক কালেকশন করবে কত, ব্যাংক কালেকশন করবে 700 টাকা। এখন ব্যাংক যখন আমাদের পাওনাদারের কাছে টাকার জন্য গেছে, তো পাওনাদার টাকা দেয় নেই ব্যাংকে। এখন ব্যাংক কি করবে, ব্যাংক ওই 700 টাকা যেটা পাওনাদারের কাছ থেকে নেওয়ার কথা, পাওনাদার যেহেতু টাকা দেয় নেই, সে আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিবে, অর্থাৎ আমার অ্যাকাউন্টকে ডেবিট করে দিবে। তো সেই কথাই বলছে যে ব্যাংক তার হিসাবে ডেবিট করেছিল, অর্থাৎ অলরেডি 700 টাকা আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক ডেবিট করে নিয়ে নিছে, কিন্তু আমি নগদান বই এখনো রেকর্ড করি নাই। তাহলে 700 টাকা ডেবিট করার কারণে ব্যাংক আমার অ্যাকাউন্টকে 700 টাকা দ্বারা কমাই দিছে, আমি নগদান বই 700 টাকা এখনো কমাই নাই। তাহলে ব্যাংকের সাথে যদি আমি এখন আমার ব্যালেন্স মিলাইতে চাই, তাহলে আমার নগদান বইও 700 টাকা কমাই দিতে হবে। তাহলে প্রত্যাখ্যাত বিল যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। তাহলে আমরা নগদান বই থেকে 700 টাকা কমাই দিলাম। এরপর 5 নম্বরে 500 টাকার একখানা চেক নগদান বইতে 2বার ডেবিট করা হয়েছিল। তাহলে নগদান বইতে 2বার যদি ডেবিট করা হয় 500 টাকার চেক, অর্থাৎ একটা চেক যখন তমাল মির্জা ব্যাংকে জমা দিছে, তারপর এই চেকের টাকা নগদান বইতে সে ডেবিট করছে, অর্থাৎ নগদান বইতে চেকের টাকা দ্বারা সে 500 টাকা যোগ করে দিছে, বাড়াই দিছে। তো স্বাভাবিকভাবে 500 টাকা ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংক 500 টাকা কালেকশন করছে। তাহলে নগদান বইতে যদি 500 টাকা যোগ করা হয় আর ব্যাংকেও যদি 500 টাকা যোগ করা হয় কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে নগদান বই এটাকে 2বার রেকর্ড করা হয়েছে, অর্থাৎ 500 প্লাস 500 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। আর নগদান ব্যাংকে বাড়ছে কত, 500 টাকা, কারণ তারা তো একবার কালেকশন করছে, একবারই রেকর্ড করছে। তার মানে ব্যাংকে বাড়ানো হয়েছে 500 আর নগদান বইয়ে বাড়ানো হয়েছে 1000। তার মানে নগদান বইতে 500 টাকা বেশি দেখানো আছে। আমি যদি ব্যাংকের সাথে ব্যালেন্স মিলাতে চাই, তাহলে আমাকে নগদান বই থেকে এখন 500 টাকা কমাই দিতে হবে। তাহলে 5 নাম্বার 500 টাকার চেক যেটা 2বার ডেবিট করা হয়েছে, এর জন্য আমাকে নগদান বইয়ে 500 টাকা কমাই দিতে হবে। তাহলে একটি চেক ভুলবশত 2বার, নগদান বইতে
দুইবার ডেবিট করা হয়েছে। এই জন্য আমরা সেইটা একটু কমাই দিলাম 500 টাকা। এরপর 6 নম্বরে একজন পাওনাদারকে 1000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে, যা 5 জানুয়ারি 2012 তারিখে ব্যাংকে উপস্থাপন করা হয়েছিল। তাহলে আজকে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি 31শে ডিসেম্বর 2016। তো চেক ইস্যু করার পরে তারা জমা দিয়েছে 5 জানুয়ারি 2017। এইখানে 5 জানুয়ারি 2012 লেখা আছে, কিন্তু এটা আসলে প্রিন্টিং মিস্টেক, এটা হবে 2017। তাহলে আমরা যেই একটা চেক ইস্যু করছি পাওনাদারকে 1000 টাকার 1000 টাকার চেক ইস্যু করছি, যখন আমরা ইস্যু করছি তখন আমরা নগদান বই থেকে 1000 টাকা কমাই দিছি, যে আমাদের পাওনাদারকে 1000 টাকার চেক দিলাম, পাওনাদার এই চেকের টাকা ব্যাংক থেকে উত্তোলন করবে, ব্যাংক আমাদের হিসাবকে 1000 টাকা কমাই দিবে। তো আমরা নগদান বই থেকে 1000 টাকা কমাইছি, কিন্তু আজকে যেই দিন আমরা সমন্বয় হিসাব করতেছি 31শে ডিসেম্বর, ওই দিন পর্যন্ত ব্যাংকে সে এই টাকাটা উত্তোলন করে নেই, অর্থাৎ ব্যাংকে এই চেক নিয়ে যায়নি। যেহেতু চেকের মেয়াদ থাকে 6 মাস, সেই ইচ্ছাগুলো 1 মাস পরেও যেতে পারে। তো আজকে পর্যন্ত যেহেতু ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করা হয় নাই, অর্থাৎ ব্যাংকে এখনো কমানো হয় নাই, আমরা কমাইছিলাম ব্যাংকে কমায় নেই। তাহলে ব্যাংকের সাথে যদি আমি ব্যালেন্স মিলাইতে চাই, তাহলে আমরা যেটা কমাইছিলাম সেটা আবার যোগ করে দেব, তাহলে ব্যাংকের সাথে আমার ব্যালেন্সটা বরাবর হবে, মিলে যাবে। তাহলে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি সেটা আমরা যোগ করে দেব। তাহলে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এই জন্য আমরা যেহেতু আগে কমাই দিয়েছিলাম এখন আবার যোগ করে দিলাম। আর ফাইনালি আমাদের বলা আছে জমাতিরিক্তের সুদ। জমাতিরিক্তের সুদ 100 টাকা এবং ব্যাংক চার্জ 50 টাকা নগদান বইতে লেখা হয়নি। তাহলে জমাতিরিক্তের সুদ এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে সে কমাই নেবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট থেকে সে কেটে নেবে, আর ব্যাংক চার্জ এটাও কেটে নেবে। তাহলে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে 100 টাকা ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাবে এবং 50 টাকা ব্যাংক চার্জ হিসাবে অলরেডি কেটে নিছে, কমাই দিছে, কিন্তু নগদান বইতে এখনো রেকর্ড করা হয় নাই, অর্থাৎ নগদান বই এখনো কমানো হয় নাই। তাহলে আমি যদি ব্যাংকের ব্যালেন্সের সাথে আমার বইয়ের ব্যালেন্স মিলাইতে চাই, তাহলে আমার বইয়ে এই 150 টাকা কমাই দিতে হবে। তাহলে আমরা ব্যাংক জমাতিরিক্তের সুদ ও ব্যাংক চার্জ তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ ও ব্যাংক চার্জ যেটা ব্যাংক অলরেডি কমাই দিয়েছে সেটা আমরা কমাই দিলাম 150 টাকা। তাহলে এই ছিল আমাদের সমন্বয় করার বিষয়। তাহলে আমরা যে সকল বিষয়গুলো যোগ করছি সেগুলো আমরা যোগ করে দেব। 1600 আর 1050 টাকা, তাহলে 400 সাথে 2650 হলো 3050 টাকা। আর এখানে আমার মাইনাস করা লাগবে 5200 আর 700, 5900 আর 500, 6400, 6550, 6550। তাহলে আমার 3050 থেকে 6550 মাইনাস করতে হবে। তার মানে আসলে আমার এটা 3500 টাকা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত।
ব্যাংক বিবরণী অনুযায়ী জমাতিরিক্ত হচ্ছে ৩,৫০০ টাকা। আচ্ছা, এখন তোমাদের কারো কারো কোশ্চেন আসতে পারে যে আমরা এইখানে ব্রেকেট দেওয়ার প্রয়োজন আছে কিনা। যেহেতু আমরা এখানে বিয়োগ একটা হেডিং দিয়ে নিছি, এই জন্য এইখানে আর ব্রেকেট দেওয়ার প্রয়োজন নেই। তারপর এইখানে মাইনাস চিহ্ন দেওয়ার দরকার আছে কিনা। যেহেতু আমরা ৩,০৫০ থেকে ৬,৫৫০ মাইনাস করলাম, তাহলে মাইনাসের ফিগারটা বড়, ৩,৫০০ টাকা। তাহলে এখানে আমি ব্রেকেট দিব কিনা অথবা মাইনাস চিহ্ন দিব কিনা। এইটাও আমার মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমি এখানে এই ব্যালেন্সটাকে জমাতিরিক্ত ব্যালেন্স লিখছি। জমাতিরিক্ত মানেই হচ্ছে আমার মাইনাস ব্যালেন্স বা নেগেটিভ ব্যালেন্স। এখানে যদি আমি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা লিখি, জমা লিখলে আমাকে এটাকে নেগেটিভ সাইন দিতে হবে। আর যদি জমাতিরিক্ত লিখি তাহলে জমাতিরিক্তই একটা নেগেটিভ, তাহলে এই জন্য এখানে আর নেগেটিভ অর্থাৎ ব্রেকেট বা মাইনাস চিহ্ন দিতে হবে না। তাহলে আমরা একক জের সংশোধন পদ্ধতিতে যদি নগদান বই অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স দেওয়া থাকে, তাহলে ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী আমার ব্যালেন্স কত সেটা বের করব। আর যদি ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী আমার ব্যালেন্স দেওয়া থাকে, তাহলে নগদান বই অনুযায়ী ব্যালেন্স কত সেটা বের করব। তো আশা করি তোমরা যদি এইটা প্র্যাকটিস করো তাহলে সমস্যা হবে না। এরপর আমরা যেহেতু আজকে একটা ক্লাসেই রিভিশন নিব, এই জন্য আমরা দ্বৈত জের পদ্ধতিতে একটি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিব, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। তাহলে আমরা অঙ্কটা বা প্রবলেমটা একটু দেখে নেই, তারপরে আমরা আমাদের সলিউশনে আসি। দেখো এখানে সৃজনশীল উদাহরণ 20 তোমাদের বইয়ে আছে, তোমরা ইচ্ছা করলে বইয়ের হেল্প নিতে পারো। এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে তরু অ্যান্ড কোং এর ব্যাংক সংক্রান্ত লেনদেন নিম্নরূপ। 1 নাম্বার, ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্ধৃত 8,000 টাকা। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্ধৃত দেওয়া আছে 8,000 টাকা। জমাকৃত চেক যা আদায় হয়নি 1,500 টাকা। ব্যাংক কর্তৃক চার্জ 300 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য নোট 990 টাকা, প্রাপ্ত সুদ 30 টাকা এবং ধার্যকৃত ফি 20 টাকা যা লেখা হয়নি। 5 নাম্বার, ইস্যুকৃত চেক 500 টাকা যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। 6 নাম্বার, নগদান বই অনুযায়ী উদ্ধৃত 8,300 টাকা। আমাদের রিকোয়ারমেন্টে আছে ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য নোটের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার, দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। গ নাম্বার, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। তাহলে আমরা এখন খ নাম্বার অর্থাৎ দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী, এটা আমরা আগে দেখব, তারপরে আমরা চেষ্টা করব জাবেদাটাও তোমাদেরকে দেখাই দেওয়ার জন্য। তাহলে আমাদের দ্বৈত জের সংশোধন পদ্ধতিতে আমরা কি করি, বা দ্বৈত জের সংশোধন পদ্ধতিতে যে
আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করি, সেখানে আমরা কি চাই, কি করতে চাই, আমাদের আউটপুটটা কি, সেটা কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে, অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্ধৃত দেয়া আছে ৮,০০০ টাকা। আবার নিচে নগদান বই অনুযায়ী উদ্ধৃত দেয়া আছে ৮,৩০০ টাকা। তাহলে দুইটা ব্যালেন্স দেয়া আছে, তার মানে আমার দ্বৈতজের দুইটা ব্যালেন্স যেহেতু অলরেডি দেয়া, তাহলে দ্বৈতজের পদ্ধতিতে আমরা কারেক্টেড ব্যালেন্স কত হওয়া উচিত সেইটা আমরা বের করতে চাই। যে ৮,০০০ টাকা হলো ব্যাংক হিসাব অনুযায়ী, নগদান অনুযায়ী ৮,৩০০, তাহলে আসলে কত হওয়া উচিত, সেই আসলে কত হওয়া উচিত, প্রকৃত ব্যালেন্স কত হওয়া উচিত, সেটা আমরা জানতে চাই। তাহলে আমাদের সমন্বয় বিবরণী করতে হবে সেই টার্গেটকে সামনে রেখা, যে প্রকৃত ব্যালেন্স বের করা। তাহলে দ্বৈতজের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার ফরম্যাটটা আমরা প্রথমে দেখে নিই। প্রথম ব্যাংক বিবরণী অনুযায়ী আমরা আমাদের ব্যালেন্স কত সেটা লিখব, হচ্ছে ৮,০০০ টাকা। তারপর এইটার সাথে আমাদের সমন্বয়ের সময় কিছু যোগ হবে, কিছু বিষয় বিয়োগ হবে, এরপর আমরা সংশোধিত একটি ব্যালেন্স পাবো। তারপর নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা ৮,৩০০ টাকা। এর সাথে কিছু বিষয় আমাদের যোগ হবে, কিছু বিষয় বিয়োগ হবে, আর ফাইনালি আমরা সংশোধিত একটি ব্যালেন্স পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের ফরম্যাট, যে দ্বৈতজের পদ্ধতিতে দুইটা ব্যালেন্স লিখবো, এর সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু বিয়োগ হবে, ফাইনালি একটা সংশোধিত ব্যালেন্স পাবো। আর নগদান বইয়ের ক্ষেত্রেও সেম। এখন আমাদের যে ইনফরমেশন দেয়া আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে ইনফরমেশন যা দেয়া আছে এর মধ্যে ২ নম্বর দেখো, জমাকৃত চেক যা আদায় হয়নি ১,৫০০ টাকা। তাহলে জমাকৃত চেক যা আদায় হয়নি, অর্থাৎ আমরা কারা, তরু অ্যান্ড কোং, উই, মানে আমরা এখানে আমরা বলতে বুঝাবো আমরা প্রতিষ্ঠান তরু অ্যান্ড কোংকে বুঝাবো। তাহলে আমরা তরু অ্যান্ড কোং ব্যাংকে জমা দিছি ১,৫০০ টাকা, অর্থাৎ যখন আমরা ব্যাংকে জমা দিছি আমাদের নগদান বইতে আমরা এটা বাড়াই দিছি, কিন্তু ব্যাংকে এখনো বাড়ানো হয় নাই, অর্থাৎ জমাকৃত চেক আদায় হয়নি, ব্যাংক এখন ওই টাকা আদায় করতে পারে নাই, এই জন্য এখনো তারা রেকর্ড করে নাই। তাহলে টুডে অর টুমরো তারা এটা আদায় করবে এবং জমা করে দিবে। তাহলে আমরা বাড়াইছি, অর্থাৎ নগদান বইয়ে এটা কাজ করা হয়েছে, ব্যাংকে এখনো কাজ করা হয় নাই। তাহলে দ্বৈতজের পদ্ধতিতে আমরা বলছিলাম এক পক্ষ রেকর্ড করছে, আরেক পক্ষ রেকর্ড করে নাই। তাহলে যেই পক্ষে রেকর্ড করে নেই সেই পক্ষে আমরা রেকর্ড করব বা যোগ বিয়োগ করব। তাহলে আমরা যোগ করছি, ব্যাংকে যোগ করে নেই, আমরা এখন ব্যাংকে যোগ করে দিব, তাহলে দেখবো মিলে কিনা। কারণ আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী এখন আমরা প্রকৃত ব্যালেন্স বের করতে চাই। তাহলে জমাকৃত চেক যা আদায় হয়নি, $1,500। তাহলে দ্বৈতজের পদ্ধতিতে যেই পক্ষ রেকর্ড করছে, এক পক্ষ রেকর্ড করছে আরেক পক্ষ রেকর্ড করে নাই, তাহলে যেই পক্ষ রেকর্ড করে নাই সেই পক্ষে আমরা রেকর্ড করব। তাহলে আমরা ব্যাংকে চেক জমা দিছি, আমরা নিজেরা রেকর্ড করছি নিজেদের বইয়ে, ব্যাংকে এখনো আদায় করে নেই, ব্যাংকে রেকর্ড করে নেই, আমরা ব্যাংকের সাথে এটা যোগ করলাম, আমরা যোগ করছি, এখন ব্যাংকের সাথে যোগ করলাম। ৩ নম্বর, ব্যাংক কর্তৃক চার্জ ৩০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক চার্জ ৩০০ টাকা, নগদান বইতে লেখা হয়নি, তার মানে ব্যাংকে লেখা হয়েছে।
ব্যাংকে কিভাবে লিখছে, ব্যাংক ব্যাংক চার্জ হিসাবে মাইনাস করছে। তাহলে ব্যাংক মাইনাস করছে, আমরা মাইনাস করি নাই, তাহলে নগদান বই আমরা মাইনাস করে দেব। তাহলে ব্যাংক চার্জ 300 টাকা। 4 নাম্বার, ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য নোট 990 টাকা, প্রাপ্ত সুদ 30 টাকা এবং ধার্যকৃত ফি 20 টাকা, যা লেখা হয়নি। তাহলে ব্যাংক অলরেডি আমাদের একটা নোট আদায় করছে উইথ ইন্টারেস্ট। তাহলে নোটটা ছিল 990 টাকা, এর সাথে ইন্টারেস্ট ছিল 30 টাকা। তাহলে মোট নোট এর টাকা আদায় করছে সে 1020 টাকা। 1020 টাকা আদায় করার পরে আদায়কৃত চার্জ সে কাইটা নিয়েছে 20 টাকা। তাহলে বাকি 1000 টাকা সে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিছে। তাহলে ব্যাংক 1000 টাকা আমার অ্যাকাউন্টে জমা দিছে, কিন্তু আমি নগদান বইতে এখনো এটা রেকর্ড করি নাই বা লিপিবদ্ধ করি নাই বা যোগ করি নাই। তাহলে ব্যাংক যোগ করছে, আমি যোগ করি নাই, আমার বই যোগ করে দেব। তাহলে আমরা বলছি এক পক্ষ রেকর্ড করছে আর এক পক্ষ রেকর্ড করে নাই, যেই পক্ষ রেকর্ড করে নাই সেখানে আমরা রেকর্ড করব। তাহলে আদায়কৃত বিল তাহলে আদায়কৃত আমরা লিখবো ব্যাংক কর্তৃক সরাসরি আদায়কৃত বিল। ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল 100 টাকা, 1000 টাকা। তারপর ইস্যুকৃত চেক 550 টাকা, যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। 5 নম্বরে ছিল ইস্যুকৃত চেক 500 টাকা, যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তাহলে আমরা তরু অ্যান্ড কোং 500 টাকার চেক ইস্যু করছি। তাহলে আমরা যখন চেক দিলাম তখন আমরা আমাদের নগদান বই থেকে চেকের টাকা বা ব্যাংকের ব্যালেন্স 500 টাকা কমাই দিছি। কিন্তু এই চেকের টাকা ব্যাংকে এখন উপস্থাপন করা হয়নি, চেকটা ব্যাংকে উপস্থাপন করা হয়নি, অর্থাৎ ব্যাংক থেকে এই টাকা এখন উত্তোলন করা হয়নি, ব্যাংক থেকে কমানো হয় নাই। তাহলে আমরা কমাইছি, ব্যাংক এখনো কমায় নাই, এক পক্ষ আমরা কমাইছি। তাহলে যে পক্ষ এখনো কমায় নাই সেই পক্ষে কমাবো। তাহলে ব্যাংক কমায় নাই, আমরা ব্যাংক থেকে কমাবো। তাহলে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি 500 টাকা। তাহলে আমাদের 5 নম্বরে ছিল ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। 6 নম্বরের নগদান বই অনুযায়ী উদ্ধৃত 8300 টাকা, এটা আমরা অলরেডি লিখছি। তাহলে আমাদের দুইটা ব্যালেন্স আমরা লিখলাম, 8000 টাকা ব্যাংকের বিবরণ অনুযায়ী, 8300 টাকা নগদান বই অনুযায়ী। এরপরে যেই সকল বিষয়ে আমাদের সমন্বয় করার কথা ছিল সেইগুলো আমরা সমন্বয় করলাম। সমন্বয় করার পরে এখন আমি দেখব আমার কারেক্টেড বা সংশোধিত ব্যালেন্স কত। তাহলে 8000-এর সাথে 1500 টাকা আমরা যোগ করব, যেহেতু এটা যোগের আইটেম ছিল, তাহলে 9500 টাকা। আর এখান থেকে 500 টাকা আমরা বিয়োগ করব। তাহলে 9500 টাকা থেকে 500 টাকা বিয়োগ করলে আমার সংশোধিত ব্যালেন্স হচ্ছে 9000 টাকা। আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ছিল 8300, এর সাথে যোগ হবে 1000 টাকা, যোগ করলে 9300 টাকা, এর সাথে বিয়োগ হবে 300 টাকা, বিয়োগ করলে আমার সংশোধিত ব্যালেন্স হচ্ছে 9000 টাকা। তাহলে আমরা জানি দ্বৈত জের পদ্ধতিতে আমার দুইটা ব্যালেন্স সমান হবে। 9000 ব্যাংক অনুযায়ী সংশোধিত ব্যালেন্স 9000 টাকা, আর নগদান বই অনুযায়ী সংশোধিত ব্যালেন্স 9300 টাকা। তাহলে আমরা একক জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করলাম, দ্বৈত জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করলাম। এছাড়াও এই চ্যাপ্টারে আরো দু একটা বিষয় যেগুলা আছে অঙ্ক রিলেটেড, থিওরি রিলেটেড, যেমন
ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে যখন আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করি তখন সে আমাদের অ্যাকাউন্টকে ডেবিট করে। এখন আমরা সরাসরি টাকা উত্তোলন ছাড়া অন্য কোনো কারণে যদি ব্যাংক আমাদের অ্যাকাউন্টকে ডেবিট করে তাহলে সে আমাদেরকে কেন সেই অ্যাকাউন্টটা ডেবিট করলো এর জন্য একটা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে, সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। যেমন মনে করো আমাদের কোনো বিল ব্যাংক সরাসরি পরিশোধ করে দিল, তাহলে আমরা সরাসরি ব্যাংক থেকে টাকা উত্তোলন করি নাই, কিন্তু ব্যাংক আমাদের অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছে কারণ সে আমাদের পক্ষে বিল পরিশোধ করছে, তাহলে এর কারণে সে আমাদের একটা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করবে। এইভাবে যদি কোনো চেকের টাকা প্রত্যাখ্যাত হয়, চেক যদি প্রত্যাখ্যাত হয় এবং এর কারণে সে যদি আমাদের কাছ থেকে কোনো চার্জ কাটে, কারণ চেক প্রত্যাখ্যান হলে ব্যাংক অনেক সময় অ্যাকাউন্ট থেকে চার্জ কাটে, তাহলে তখন সে ডেবিট মেমোরেন্ডাম দেবে। নর্মালি যে ব্যাংক চার্জ, তো ব্যাংক চার্জ এর কারণে আমাদের অ্যাকাউন্ট সে ডেবিট করে, তাহলে এর জন্য সে একটা ডেবিট মেমোরেন্ডাম দেবে। অর্থাৎ সরাসরি উত্তোলন ব্যতীত অন্য কোনো কারণে ব্যাংক যদি আমার অ্যাকাউন্টকে কমায় দেয় অর্থাৎ ডেবিট করে, তাহলে সে ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে। অন্যদিকে ক্রেডিট মেমোরেন্ডাম, আমরা যদি ব্যাংকে টাকা জমা দিই তাহলে ব্যাংক আমাদের অ্যাকাউন্টকে ক্রেডিট করে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টকে বৃদ্ধি করে দেয়। এখন আমরা সরাসরি টাকা জমা দিই নেই, ডিপোজিট করি নেই সরাসরি, তো সরাসরি ডিপোজিট করা ছাড়া অন্য কোনোভাবে যদি আমার অ্যাকাউন্টকে সে ক্রেডিট করে অন্য কোনো কারণে, তাহলে সে ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করে। যেমন সে যদি আমার অ্যাকাউন্টে ইন্টারেস্ট যোগ করে, আমি কিন্তু সরাসরি টাকা জমা দিই নাই, কিন্তু সে আমার অ্যাকাউন্টে ইন্টারেস্ট যোগ করে সে আমার অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিছে অর্থাৎ বৃদ্ধি করে দিছে, সে ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করবে। এইভাবে সে যদি সরাসরি কোনো বিলের টাকা কালেকশন করে আর আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেয় তাহলে সে ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করবে। কোনো দেনাদার যদি সরাসরি আমার অ্যাকাউন্টে টাকা জমা দেয় এর কারণে আমার অ্যাকাউন্ট বৃদ্ধি পায় তাহলে সে ক্রেডিট করবে এবং ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করবে। তাহলে মূল কনসেপ্টটা হচ্ছে টাকা জমা দিলে আমরা ব্যাংক আমাদের অ্যাকাউন্ট ক্রেডিট করে, কিন্তু আমি সরাসরি জমা ছাড়া অন্য কোনো কারণে যদি ব্যাংক আমার অ্যাকাউন্টকে ক্রেডিট করে অর্থাৎ টাকা বৃদ্ধি করে, সে ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করবে। আর টাকা সরাসরি উত্তোলন করলে আমাদের অ্যাকাউন্ট কমে, ডেবিট করে, কিন্তু সরাসরি উত্তোলন ছাড়া অন্য কোনো কারণে আমাদের অ্যাকাউন্ট ডেবিট করলে সে ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করবে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা কেন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি সেই বিষয়টা আমরা প্রথমে আলোচনা করলাম। ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম বিষয়গুলো আলোচনা করলাম। একক জের পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয় সেটা আলোচনা করলাম। দ্বৈত জের পদ্ধতিতে কিভাবে সমন্বয় করতে হয় সেটাও আলোচনা করলাম। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার পরে তোমাদের অনেক সময় জাবেদা চায়, অর্থাৎ এই বিবরণী থেকে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। তাহলে দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার পরে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও এটা যদি বলে, তখন এই যে নগদান বইয়ের সাথে যেই বিষয়গুলো আমাদের যোগ বিয়োগ হয়েছে সেইগুলোর জন্য শুধু জাবেদা করতে হয়। তার মানে এই অঙ্কের মধ্যে যদি তোমাকে বলে যে জাবেদা দাখিলা দেখাও, তাহলে আমাদের এই যে 1000 টাকা এটার জন্য একটা জাবেদা দিতে হবে, আর এই যে ব্যাংক চার্জ 300 টাকা এটার জন্য একটা জাবেদা দিতে হবে। তাহলে কি জাবেদা, যদি আমরা জাবেদা দিতে বলে তাহলে কি জাবেদা দিব? ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল 1000 টাকা, তাহলে এই যে বিলটা ছিল 990 টাকার, সাথে ইন্টারেস্ট ছিল 30 টাকা আর ব্যাংক চার্জ ছিল 20 টাকা। তো এটার জন্য আমরা জাবেদা যদি দিতে বলে তখন কি জাবেদা দিব? জাবেদা 1 নাম্বার হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট হবে আমার 1020 টাকা। তারপর প্রাপ্য হিসাব
ক্রেডিট হবে 990 টাকা। ব্যাংক হিসাব ডেবিট হবে 1000 টাকা, আমরা 1000 টাকা বৃদ্ধি করছি ব্যাংক হিসাবে। ব্যাংক চার্জ আমার ডেবিট হবে 20 টাকা। প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল ক্রেডিট হবে 990 টাকা। আর প্রাপ্য সুদ ক্রেডিট হবে 30 টাকা। তাহলে আমার প্রাপ্য বিল যেটা আদায় করার কথা ছিল সেটা আদায় করা হয়ে গেছে, এই জন্য এটা ক্রেডিট হয়ে গেল 990 টাকা। প্রাপ্ত সুদ আমি সুদ পাইলাম, আয় হলো, এর জন্য আমার ক্রেডিট হলো 30 টাকা। আর এর কারণে আর ব্যাংকে জমা হলো 1000 টাকা, ব্যাংক বাড়লো, এর জন্য ডেবিট 1000 টাকা। আর ব্যাংক চার্জ হিসাবে কেটে নিচ্ছে 20 টাকা, এটা আমার খরচ, ব্যাংক চার্জ ডেবিট 20 টাকা। আর 2 নম্বর জাবেদা, ব্যাংক চার্জের জন্য আমার ব্যাংক চার্জ একটা খরচ, ব্যাংক চার্জ হিসাব ডেবিট 300 টাকা। আর এর কারণে আমার ব্যাংকে টাকা কমতেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট 300 টাকা। তাহলে এই জাবেদাগুলো আমার দেয়া লাগতো যদিও এটাতে আমার রিকোয়ারমেন্টে আছে। তাহলে এই হচ্ছে আমাদের জাবেদা। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, ব্যাংক সমন্বয় বিবরণীর মোটামুটি সবগুলো বিষয় টাচ করলাম। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যদি আমার ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত দেয়া থাকে তখন কিভাবে করতে হয়, তখন উল্টা বিষয় করতে হয়। অর্থাৎ স্বাভাবিকভাবে ব্যাংকে জমা থাকলে যেটা যোগ করতে হয়, ব্যাংক জমাতিরিক্ত ব্যালেন্স থাকলে সেটা সেখানে বিয়োগ করতে হয়। এইটা আমরা আলোচনা করেছিলাম। আজকে যেহেতু এক ক্লাসে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না, তোমরা শুধু এই ফর্মুলাটা মনে রাখো যে ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে আমরা হিসাব করলে যেইভাবে করি, সেই উদ্বৃত্তর জায়গায় যদি জমাতিরিক্ত ব্যালেন্স থাকে তখন সেটা উল্টা হয়ে যায়, যেখানে যোগ হওয়ার কথা সেখানে বিয়োগ হয়। তোমরা বই দেখে সেগুলো একটু প্র্যাকটিস করবা। আর তোমাদের যেহেতু আগামী সপ্তাহ থেকে সিটি পরীক্ষা শুরু হবে, হয়তো সিটি পরীক্ষা চলাকালীন যতটুকু জানি ক্লাস হবে না। তোমাদের যেহেতু সিটি 1 তোমরা পরীক্ষা দিয়েছিলা, অর্থাৎ নৈর্ভিত্তিক সিস্টেমে, যে সিস্টেমে প্রশ্ন ছিল সেই নৈর্ভিত্তিক সিস্টেমেই প্রশ্ন থাকবে। তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবা। আর পরবর্তী ক্লাস নাসির স্যারের ক্লাস, তোমরা সেখানেও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করে নেবা। আজকে যেহেতু আমাদের সময় অনেক হয়ে গেছে, আজকে আমরা আর কন্টিনিউ করতেছি না। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালোভাবে পড়াশোনা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।